দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8.5-এর 19 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে প্রশ্নের সাথে দেখা যাচ্ছে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে একটা ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটি পেতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। তোমরা জেনে গিয়েছো অলরেডি যে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট গণিতের বই চলে এসেছে, যেটা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ, যার প্রতিটি টপিকের সাথে একটি করে কিউআর কোড আছে। যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। আমাদের এই প্রশ্নের সাথে একটা দেখতে পাচ্ছ কিউআর কোড, স্ক্যান করা মাত্রই কিন্তু এই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো, এবং যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোশ্চেনে বলা হয়েছে কি, যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের স্টিম বা উদ্দীপক বলতে পারো। উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখতে পাচ্ছ ক, খ, গ। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। তো দেখো আমাদের ইজি ম্যাথ বইতে ত্রিভুজটি অঙ্কন করা আছে। আমি যদিও তোমাদেরকে কাটা কম্পাস দিয়ে স্কেল দিয়ে এঁকে দেখাবো, তো ওইখান থেকে একবার প্রথমে বুঝিয়ে দিই। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একটা এ বি সি, যে এ সমান 5 তোমার হচ্ছে 6 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার, সি সমান 4 সেন্টিমিটার মনে করে দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে তুমি যে কোনো একটা রশ্মি নেওয়ার পরে সেখান থেকে এর সমান করে এই অংশটা কেটে ফেলো বিসি। এই বি এবং সিকে কেন্দ্র করে, বিকে কেন্দ্র করে সি এর সমান অর্থাৎ এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, আর সিকে কেন্দ্র এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি দুইটি বৃত্তচাপ একই দিকে আঁকো, এই যে দুইটা বৃত্তচাপ আঁকলাম যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে, তাহলে আমরা এ বি আর এ সি যোগ করি, এটাই হয়ে যাবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে চলো একটু আমরা এই ত্রিভুজটা এঁকে দেখি। মনে করো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। প্রথমে এই যে নিলাম যে কোনো একটা রশ্মি। এবার এখান থেকে আমরা এদের একটু নামকরণ করি, নাম দিয়ে দেই। মনে করো এটা হচ্ছে এ, এটা হলো বি, আর এটা হলো সি। ওকে, তো এখন আমাদের একটা কম্পাস লাগবে। আমরা একটা কম্পাস নিয়ে আসি। এই যে একটা কম্পাস চলে এসেছে, দেখো এই দুইটা কম্পাস এসেছে। আমার দুইটা লাগবে না, একটা লাগবে। তো প্রথমে আমি এই বাহুটা, তুমি যে কোনো মাপ নিতে পারো, আমি মনে করো যে এই মাপটা নিচ্ছি। এই যে এই বাহুটার মাপ নিলাম, নেওয়ার পরে এই যে রশ্মিটা নিলে তার যে কোনো এক প্রান্তে এটাকে ধরবা, কাটাটাকে, আর এক প্রান্ত থেকে তুমি এই দেখো কেটে ফেললাম। কাটার পরে তুমি এই যে বি বাহুটার মাপ নিলাম বি বাহুটার মাপ। তো বি বাহুটার মাপকে তুমি এরকম করে মাপটা চেঞ্জ করবা না, একই থাকবে। একটা বৃত্তচাপ আঁকো। এরপরে তুমি সি বাহুটার মাপ নাও। এই যে মাপ নিলাম, নেওয়ার পরে এখানে কাঁটাটা সেট করবা। সেট করে এখান থেকে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকবা। এই যে বৃত্তচাপটা আঁকলাম, দেখো বৃত্তচাপ দুইটি পরস্পরকে কোথায় ছেদ করলো, সেই বিন্দুর নাম তুমি দিয়ে দাও এ বিন্দু। আর মনে করো যে কোনো একটা রশ্মি বিই, এই বিই থেকে কার সমান করে কেটেছো, এর সমান করে। এই যে এর সমান করে কাটলাম হচ্ছে বিসি অংশ। বিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, আর সিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ছেদ করলো এ বিন্দুতে। এবার স্কেল ধরে তুমি এই এ বি আর হচ্ছে এসিকে যোগ করে দাও। তাহলে এবিসি কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখানে হচ্ছে বি নিয়েছিলাম, আর এখানে হলো সি। হয়ে গেল আমাদের ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজটা আমরা রেখে দেবো, আমরা ত্রিভুজটা আমাদের প্রয়োজন হবে, আপাতত থাক। পরের কোশ্চেন আমরা চলে যাই। আমাদেরকে কি আঁকতে বলছে আমরা ওটা দেখে নিই। এর পরের কোশ্চেনে বলা হয়েছে যে ত্রিভুজটির একটি পরিবৃত্ত আঁকো। কি বলা হয়েছে বলো তো, ত্রিভুজটির একটি পরিবৃত্ত আঁকো। তা আমরা চেষ্টা করবো এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে। পরিবৃত্ত মানে কি, যে এমন একটা আমরা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা এই ত্রিভুজটাকে বেষ্টন করে থাকবে, সেটাই হচ্ছে পরিবৃত্ত। অর্থাৎ এই শীর্ষবিন্দুগুলো, এই যে এ বি সি যে শীর্ষবিন্দু, এই ভার্টেক্সগুলো তোমার কি হবে, এই সার্কেলের সার্কামফারেন্সের উপরে পড়বে, অর্থাৎ বৃত্তের পরিধির উপরে পড়বে। সেটাকে আমরা বলবো হচ্ছে কি, যে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত আঁকার জন্য কি করতে হয়, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে ভাগ করতে হয়। এখানে আমি একটু প্রথমে র্যান্ডমলি দেখাই, তারপর তোমাদেরকে কম্পাস দিয়ে এঁকে দেখাবো। আমি যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব, লম্বলম্বী সমদ্বিখণ্ডিত করব। মনে করো সি আর এ, এটাকে এ বিকে ভাগ করতে পারি বিসিকে অথবা এসিকে, যে কোনো দুইটাকে। মনে করো এ বিকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এ বি বাহু
অর্ধেকের বেশি ব্যাসার্ধ এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আঁকো, এখানে ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ আঁকো, টান দিয়ে দাও, এ বি বাহু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। একই রকমভাবে তুমি যদি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক সেম ওয়েতে এদিকেও আঁকতে হবে, এখানে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ, পরস্পর মিলল কোথায়, টান দাও। এটা হয়ে গেল বৃত্তের কেন্দ্র। মনে করো এবার এ ও এ, এখানে মনে করো ও বিন্দু ছেদ করা, তাহলে ও এ অথবা ও সি অথবা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে এই বৃত্তটাই হয়ে যাবে কি বলতো, একটা পরিবৃত্ত। চলো এবার আমরা কম্পাসের সাহায্যে এটাকে একটু এঁকে দেখি। এই ত্রিভুজটা তো অঙ্কন করাই আছে, আমরা এই ত্রিভুজে এখন পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তের জন্য কিন্তু কি বলেছিলাম, যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত, এই যে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম, নিয়ে মনে করো যে এই যে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, আমি অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকি, এঁকে দিলাম। ঠিক ওই ব্যাসার্ধ থাকবে, আমাকে এদিকে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। ব্যাসার্ধটা যেন সেম থাকে, এটা খেয়াল রাখতে হবে যেন চেঞ্জ না হয়ে যায়। এই যে আমি আর একটা বৃত্তচাপ আঁকলাম, ব্যাসার্ধ সেম থাকবে, পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি কি করবা বলো তো, এই এ হচ্ছে কেন্দ্র করবা, এর উপর কেন্দ্র করবা, করে একই ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ চেঞ্জ হবে না। আর একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ যদি পরস্পরকে টাচ করেনি, টাচ না করলে সমস্যা নাই, এবার আমি টাচ করাই দিচ্ছি আবার। এই যে দেখো, মাপটা কিন্তু সেম থাকবে, মাপটা চেঞ্জ হবে না। তো আমি একে কেন্দ্র করে সেম মাপ নিয়ে আবার আর একটা বৃত্তচাপ আঁকি, এই যে বৃত্তচাপ আঁকলাম। এবার কি করব, এই বিটাকে একটু সরাই দিন, নাহলে বি এর পেট কেটে যেতে পারে, আমি চাচ্ছি না ওর পেটটা কেটে যাক। তো এবার কি করব বলো তো, এই দেখো সমদ্বিখণ্ডিত রশ্মি এঁকে দিলাম, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। কি বলো তো, তো দেখো যে আমি কিন্তু এখানে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করে ফেলেছি। মনে করো সেই রশ্মির একটা নাম দিয়ে দিই, মনে করো যে পি আর কিউ, এই পি কিউ রশ্মি। তো এবার আমি এই রশ্মিটাকেও এসিকেও সমদ্বিখণ্ডিত করতে চাচ্ছি, সিটাকে একটু সরাই দিই। তো একই ওয়েতে এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, যেখানে অর্ধেকের বেশি পরিমাণ তুমি ব্যাসার্ধ নিবা, এই যে নিলাম অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে, দুই পাশে বৃত্তচাপ আঁকতে হবে। মনে করো যে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আমার মনে হয় ব্যাসার্ধ আর একটু বেশি নিলে ভালো হইতো, অর্ধেকের বেশি নিলাম। এই যে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এই একটা বৃত্তচাপ। তো ওই মাপটা কিন্তু চেঞ্জ হবে না, মাপটা সেম থাকবে। আর একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক এখানে যে বাহুটা ছিল আমাদের, এই যে আর একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ যদি পরস্পরকে দেখো, এখানে যদি হিজিবিজি মনে হচ্ছে, হিজিবিজি মনে হলে টেনশন করার কিছু নাই, তোমার যেখানে মিলবে তুমি সেখান থেকে টান দিয়ে দিবা। তাহলে এখানে আমার মিলছে, এই যে টান দিয়ে দিলাম, এই যে এই হয়ে গেল রেখা দুটির সমদ্বিখণ্ডক। একটা নাম দিলাম পি কিউ আর একটা নাম দিলাম হচ্ছে আর এস। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক রশ্মি পি কিউ এবং আর এস আঁকি। পি কিউ এবং আর এস পরস্পরকে ছেদ করলো মনে করো যে ও বিন্দুতে, আমি এই বিন্দুর নাম হচ্ছে ও বিন্দু, এই যে ও বিন্দু ছেদ করলো। এরপর আমি কি করব, ও এর সমান ব্যাসার্ধ নিব, এই যে ও এর সমান, অথবা ও বি এর সমান, ও বি এর সমান, অথবা ও সি এর সমান, যে কোনো একটা ব্যাসার্ধ নিলেই হবে। সবগুলো ব্যাসার্ধ সমান হবে, কারণ আমরা কেন্দ্রবিন্দু পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমি যে কোনো একটা মাপ দেখাতে চাচ্ছি, সবগুলো মাপ দেখাবো না। একটা হয় এ ও বি অথবা ও সি, তা আমি এ ওর মাপটাই দেখালাম। এই ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, আমি যদি বৃত্তটা এঁকে দেখাই কম্পাস দিয়ে, দেখো যে এই হচ্ছে আমার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, দেখো আমি এই যে ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, খেয়াল করে দেখো এই যে বৃত্তটা আমি আঁকলাম, সেই বৃত্তটাই হয়ে গেল কি অদৃশ্য পরিবৃত্ত। আমরা কিভাবে অঙ্কন করেছি তার একটু ডিটেলসে বলি। প্রথমে আমরা এই যে ত্রিভুজটা কিন্তু আমরা আগেই অঙ্কন করে ফেলেছিলাম। সো ত্রিভুজের উপর পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমি কি করেছি, এবি বাহুকে আর এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি। এবি আর এসিকে কি করেছি, সমদ্বিখণ্ডিত। সেই এবি এই এ বি বাহুর সমদ্বিখণ্ডিত রশ্মি পি কিউ এবং এসি বাহুর সমদ্বিখণ্ডিত রশ্মি আর এস পরস্পরকে ছেদ করলো কোথায়, ও বিন্দুতে। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, অথবা ও বি এর সমান অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, এই বৃত্তটাই হয়ে যাবে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। আশা করি তোমরা এটা আঁকতে পারবে। আঁকার পরে যেভাবে অঙ্কন করছো সেটার বিবরণ লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, বলা হয়েছে কি যে ত্রিভুজের পরিবৃত্তর বাহিরে এমন একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক একে দেখাও যে
স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। তো আমরা একটা ত্রিভুজ কিন্তু অঙ্কন করেছি, এই যে পরিবৃত্ত ত্রিভুজের। তারপর সেই ত্রিভুজের একটা বাইরের বিন্দু হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক আঁকা হয়েছে, একটা হচ্ছে পি এ, একটা হচ্ছে পিবি। আমাকে দেখাইতে হবে যে পি এর ডিস্টেন্স আর পিবি এর পি থেকে এর ডিস্টেন্স আর পি থেকে এখানে বলা হয়েছে ডি, আচ্ছা সমস্যা নাই, ডি দিল। পি থেকে এর ডিস্টেন্স আর পি থেকে ডি এর ডিস্টেন্স সমান হবে, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ যে দুইটা স্পর্শক, একটা হচ্ছে পি এ, একটা হচ্ছে পি ডি, এই স্পর্শক দুইটি সমান হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা কোশ্চেনটাকে আরেকবার একটু যদি অ্যানালাইসিস করি বা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, যে প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এই যে ত্রিভুজের পরিবৃত্তের বাহিরে যে কোনো একটি বিন্দু, নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক অঙ্কন করে দেখাও যে স্পর্শকদের দূরত্ব সমান। তার মানে আমি যে স্পর্শক আঁকবো এমন না যে স্পর্শক এ বি বি সি বিন্দু সেট করতে হবে, তা না। আমার সুবিধা মতো স্পর্শক এঁকে আমি এটাকে প্রমাণ করতে পারবো। এবং আমরা যে চিত্রটা এঁকেছি এখান থেকে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। মনে করো যে বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, যে বিন্দুর নাম হচ্ছে মনে করো যে পি বিন্দু। এর একটা নাম দিয়ে দিলাম পি বিন্দু। এই পি বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক টানবো। তো এখান থেকে একটা স্পর্শক টেনে দাও, এই যে একটা স্পর্শক টানলাম, এখানে একটা বিন্দুতে টাচ করলো, আর এইখান থেকে একটা স্পর্শক টানলাম, এইটা মনে করো একটা বিন্দুকে টাচ করলো। তো ওকে, তাহলে এখানে মনে করো এখানে একটা বিন্দু দিলাম, আমি কি দিব, এখানে দিলাম ই, আর এখানে দিলাম মনে করো যে এফ। আমাকে প্রমাণ করতে হবে যে ই এফ এর দৈর্ঘ্য আসলে সমান। এই প্রমাণটা করার জন্য এই বৃত্তের মধ্যে যা থাকে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। তুমি এক কাজ করো, এখানে তুমি হচ্ছে এই ই ও, আচ্ছা আমি যদি একটা ডিফারেন্ট কালার নিই তাহলে মনে হয় তোমাদের বোঝাইতে সুবিধা হতো। আচ্ছা আমি কালার চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। আর এখানে ও এফটাকে দিলাম হচ্ছে যোগ করে, কি করে দিলাম, যোগ করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা পি ওটাকে যোগ করলাম। আমি পুরো কালারটা চেঞ্জ করে নিয়েছি। দেখো এখানে এই হচ্ছে আমার বহিস্থ বিন্দু পি, আর বৃত্তের উপর একটা বিন্দু ই আর এফ, একটা স্পর্শক হচ্ছে পিই, একটা স্পর্শক ই পি এফ। আমাকে প্রমাণ করতে হবে পি এফ ইজ ইকুয়ালস টু পিই। এই প্রমাণটা খুব সহজে করা যাবে। তোমাদের পাঠ্য বইয়ের একটা উপপাদ্য এটা প্রমাণ দেখানো হয়েছে, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 26। তোমরা ওই ক্লাসটা যদি করে থাকো তাহলে এটা বুঝতে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আমার এই কম্পাসটা আর প্রয়োজন নেই, কম্পাসটাকে সরিয়ে দিই। তো এইখানে আমি প্রমাণটা দেখাতে চাচ্ছি। দেখো এখানে এটা প্রমাণ করার জন্য বেসিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দুইটা ত্রিভুজের সর্বসমতা। দুইটা ত্রিভুজের সর্বসমতার জন্য কি দরকার, দেখো ত্রিভুজ পিইও 1 নম্বর ত্রিভুজ, আর ত্রিভুজ পিএফও এটা তো 2 নম্বর ত্রিভুজ। আমরা এই দুইটা ত্রিভুজকে যা সর্বসম প্রমাণ করব। তোমরা জানো যে এই হচ্ছে স্পর্শ বিন্দু, ইএফ হচ্ছে, এখানে ই হচ্ছে স্পর্শ বিন্দু, এখানে ই বলো তো কি, ই হচ্ছে স্পর্শ বিন্দু, এই দেখো এটা হলো স্পর্শ বিন্দু, আর এফটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে এফ যদি স্পর্শ বিন্দু হয়, পি এফটা হচ্ছে স্পর্শক, আর ও এফটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। একই রকমভাবে ই হচ্ছে স্পর্শ বিন্দু, আর ও এইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে আমরা যদি প্রুফটা একটু দেখাই, শুধু প্রমাণটা দেখাবো, বাকিটা বই থেকে বুঝাই দিব। ওকে, তাহলে দেখো এখানে দেখো ই, এই যে ও ই লম্ব কার উপরে, পিই এর উপরে, বিকজ অফ যে ই হচ্ছে স্পর্শ বিন্দু আর ও ইটা স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, তাই স্পর্শ বিন্দু ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, অথবা স্পর্শক স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব। যদি এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে একে অপরের উপর লম্ব হয়। ওকে, কেন, যে ই বিন্দুতে পিই হচ্ছে স্পর্শক, ই বিন্দুতে পিই হচ্ছে স্পর্শক, আর ও এফ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ডিটেলসটা আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, আমি তোমাকে শুধু বেসিক ক্যালকুলেশনটুকু দেখা দিচ্ছি। তাহলে এটা যদি লম্ব হয়, সেম ওয়েতে তুমি কিন্তু বলতে পারো যে ও এফটা হচ্ছে তোমার পি এফ এর উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে তুমি এক কাজ করতে পারো, লিখতে পারো যে কোণ পিইও, কোণ পিইও সমান হচ্ছে কোণ পি এফ ও সমান, কেন, কারণ প্রত্যেক হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। ওকে, তো এরা যদি এক সমকোণ হয়, দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। দুইটা ত্রিভুজ কি বলতো, সমকোণী ত্রিভুজ। তাহলে এইবার এই সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে সমকোণী ত্রিভুজ পিইও ও ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ পিএফও এর মধ্যে আমার কয়টা তথ্য দরকার, 3টা তথ্য দরকার। তার মধ্যে একটা কোণ অলরেডি পেয়ে গিয়েছি সমকোণ, আর মাত্র 2টা লাগবে। তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। দেখো এখানে এই যে
এই যে ও এফটা আর ও ইটা এটাকে আমি সমান বলতে পারি। ও এফ সমান হচ্ছে ওই, আচ্ছা যার তথ্য তার পাশে লিখি, ও ই সমান হচ্ছে ও এফ। কারণ কি বলতো, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এদেরকে সমান বলা যায়। আর একটা দেখো, দুইটা ত্রিভুজের একটা বাহু কমন বাহু, সেটা হচ্ছে পি ও সমান পিও, অথবা ওপি সমান ওপি বলতে পারো। তাহলে এখানে লিখলাম আমরা হচ্ছে ওপি সমান হচ্ছে ওপি। কেন সমান বলো তো, সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আবার এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে এই সমকোণ সমান সমকোণ একটা, এখানে হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর একটা, আর কমন বাহু আর একটা। তার মানে এই ত্রিভুজের দুই বাহু আর এই কোণ, ওই ত্রিভুজের দুই বাহু আর ওই কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুটাকে সর্বসম বলা যায়। ত্রিভুজ দুটাকে কি বলা যায় বলো তো, সর্বসম বলা যায়। তাহলে ত্রিভুজ দুটা যখন সর্বসম হয়, তাহলে এখানে বলা যাবে যে সুতরাং ত্রিভুজ পিইও সর্বসম ত্রিভুজ পিএফও। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কি হয়ে যায়, সমান হয়ে যায়। যদি অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান হয়ে যায়, তাহলে দেখো এখানে এই যে পিই এর যে অনুরূপ বাহু হচ্ছে পিএফ, তাহলে পিই সমান পিএফ বলা যাবে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সুতরাং পিই সমান হচ্ছে পিএফ। এটাই প্রমাণ করতে বলছিল যে স্পর্শবিন্দু থেকে স্পর্শদ্বয়ের দূরত্ব সমান। ওকে, তো এই প্রমাণ হয়ে গেল। এখন আমাদের এই বইটার মধ্যে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা স্পর্শক ছিল হচ্ছে এখানে পিএ, আরটা হচ্ছে পিডি। এই পিএ আর পিডিকে সমান প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, দুইটা ত্রিভুজ লাগবে। দেখো ত্রিভুজ এখানে হচ্ছে ত্রিভুজ পিএও আর ত্রিভুজ পিডিও। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে এও আর ডিও সমান, কারণ হচ্ছে এটা একই বৃত্তের ব্যাসার্ধ। আর পিও সমান পিও, এটা হচ্ছে সাধারণ বাহু। আর কোণ পিএও সমান কোণ পিডিও, কারণ হচ্ছে কি এটা হচ্ছে সমকোণ, কারণ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এই দেখো এই প্রমাণটা এখানে দেখানো হয়েছে। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম হলে পিএ সমান পিডি বলা যায়, কারণ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শদ্বয়ের দূরত্ব সমান দেখানো হলো। আশা করি তোমরা এই যে প্রমাণটা আমি করলাম সেই প্রমাণটাও বুঝতে পেরেছো। ত্রিভুজ যে অঙ্কন করলাম সে অঙ্কনটাও তোমরা দেখে নিয়েছো। তোমরা যদি একবার বাসায় এটাকে চেষ্টা করো, বাসায় একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় যে তোমরা অনেক ভালো করতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।